আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের কাজল ভাইয়া। আমি বায়োলজি ক্লাস নিয়ে এসেছি। আমি মূলত তোমাদের প্রতিটা অধ্যায়ে একটা করে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা ক্লাসে আমি মূলত ওই অধ্যায়ের সৃজনশীলটাকে কভার করব। যে কোন প্যাটার্নের সৃজনশীল আসতে পারে কিংবা কোন কোন টপিকগুলো পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসগুলো আমি মূলত আলোচনা করব। তো তোমরা জানো যে তোমাদের যে প্রথম যে অধ্যায়, সে অধ্যায়টার নাম হলো জীবন পাঠ। জীবন পাঠ। এবং তোমরা এটাও জানো যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল তোমাদের আসবে। আমরা দেখব যে এই অধ্যায় থেকে আমরা মূলত কিভাবে খুব সুন্দরভাবে একটা কোশ্চেনকে সলভ করতে পারি। আমরা জানি সৃজনশীলের প্রত্যেকটা সৃজনশীলের মার্ক কত ভাই? যে সৃজনশীলের মার্ক তো 10 মার্ক, তাই না? তাহলে সৃজনশীলের মার্ক হলো 10। তাহলে কি কি থাকে? ক, খ, গ, ঘ। তাহলে এটা 1 মার্কের, এটা 2 মার্কের, এটা 3 মার্কের, এটা 4 মার্কের। তাহলে আমি তোমাদেরকে দেখাবো এখানে ক নম্বরের জন্য কি কি পড়তে হবে, খ নম্বরের জন্য কি কি পড়তে হবে, গ নম্বরের জন্য কোন কোশ্চেনটা পড়া জরুরি, কিংবা ঘ নম্বরের জন্য আমরা কি পড়বো, এই কোশ্চেনগুলো আমরা দেখবো। আমি প্রথমে তোমাদেরকে এই অধ্যায় সম্পর্কে কথা বলি আগে, যে এই অধ্যায় মূলত কি কি আছে। প্রথমে আছে যে বায়োলজি কি। বায়োলজি কি? প্রাচীনকালে বায়োলজিকে 2 ভাগে ভাগ করা যেত। একটা ছিল উদ্ভিদ বিজ্ঞান আর একটা ছিল প্রাণী বিজ্ঞান। এটা দীর্ঘ অনেক দিন চলছে। তাহলে পৃথিবীর যে বস্তু দেখা যেত, হয় সেটাকে উদ্ভিদে কাউন্ট করা হতো কিংবা প্রাণীতে কাউন্ট করা হতো। অনেক পরে যখন ভাইরাস আসলো কিংবা ব্যাকটেরিয়া আসলো, মানুষজন এগুলো গবেষণা শুরু করলো, দেখতে পারলো রিসার্চ করে যে এগুলাও কিছু একটা অণুজীব বা কোন একটা জীব, তখন তাদেরকে কোন ক্যাটাগরিতে ফেলবে। যেমন ভাইরাস, একে তোমরা উদ্ভিদে ফেলবা নাকি একে তোমরা প্রাণীতে ফেলবা, এই জিনিসটা করা কিন্তু খুব টাফ। কারণ ভাইরাসের মধ্যে উদ্ভিদেরও গুণ আছে, প্রাণীরও গুণ আছে। তখন বিজ্ঞানীরা প্রবলেমে পড়ে গেল। তখন ভাবলেন যে না, পৃথিবীর সবকিছুকেই শুধু উদ্ভিদ কিংবা শুধু প্রাণী, এই 2 ভাগে ভাগ করা সম্ভব না। তখন তারা নতুন একটা ভাগ নিয়ে আসলো। নতুন ভাগ নিয়ে আসলো। কি ভাগ নিয়ে আসলো এটা আমরা জানবো। তারপর জানবো আমরা যে এখানে ভৌত শাখা আছে, মৌলিক শাখা আছে। যে মৌলিক শাখা বলতে আমরা কি বুঝি, কিংবা ভৌত শাখা বলতে আমরা কি বুঝি। তারপর আছে শ্রেণীবিন্যাস জিনিসটা কি। বিন্যাস, সাজানো, শ্রেণীবিন্যাস, কোন একটা ক্লাস বা শ্রেণীতে সাজানো। তাহলে এই শ্রেণীবিন্যাস কিভাবে করা হয়, কেন করা হয়, কেনই করবো আমরা শ্রেণীবিন্যাস, এই প্রত্যেকটা জিনিস আমরা জানবো। তারপর আমরা জানবো যে শ্রেণীবিন্যাসের ধাপ। তোমরা জানো যে শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা, না জানলে আজকে ক্লাসে শিখবো। তারপর আমরা শিখবো যে নামকরণ। নামকরণ বলতে আমরা কি বুঝি, দ্বিপদ নামকরণ কি, কিংবা ত্রিপদ নামকরণ বলতে আমরা কি বুঝি, নামকরণের কি কি নিয়মাবলী আছে, এই জিনিসগুলো আমরা আজকের ক্লাসে মূলত শিখবো। চলো প্রথমে ক নম্বরের জন্য কি কি কোশ্চেন এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে। আমরা ক নম্বরের জন্য একটি কোশ্চেন দেখি। আমরা প্রথমে জানবো যে আইসি জেটান, জেটান অথবা আইসিবিএন কি। তাহলে এটা ক নম্বরে কোশ্চেন আসতে পারে যে আইসি জেটান কি অথবা আইসিবিএন কি। অথবা তোমাদের কোশ্চেন আসতে পারে যে কোন একটা বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম, বৈজ্ঞানিক নাম বলতে পারে যে শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম কি, এটা ক নম্বর কোশ্চেন। অথবা বলতে পারে কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, এটা ক নম্বর কোশ্চেন। এই অধ্যায় থেকে সব থেকে টাফ কঠিন কোশ্চেন যেটা, সেটা কিন্তু ক নম্বরে কোশ্চেন, 1 নম্বরের জন্য। তো আইসিজেটান কি কিংবা আইসিবিএন কি কিংবা কোন একটা বৈজ্ঞানিক নাম তোমাদের অধ্যায়ের শেষে 7-8টা বৈজ্ঞানিক নাম আছে শেষের দিকে, ওই 7-8টা বৈজ্ঞানিক নাম তোমাদের লাগবে। স্পেশালি ওখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট শাপলার যদি বৈজ্ঞানিক নাম থাকে, শাপলার বৈজ্ঞানিক নাম দেখি, শাপলার বৈজ্ঞানিক নাম আছে কিনা। হ্যাঁ, শাপলার বৈজ্ঞানিক নাম আছে, জবার বৈজ্ঞানিক নাম আছে। শাপলা কিংবা জবার বৈজ্ঞানিক নাম সব থেকে ইম্পর্টেন্ট। তারপর ক নম্বরের জন্য আরো কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন এই যে মৌলিক শাখা বললাম বা ভৌত শাখা বললাম এবং ফলিত শাখা বললাম, যে যেমন বলতে পারে যে শরীরবিদ্যা কি, কিংবা বলতে পারে মাইক্রোবায়োলজি কি, কিংবা অথবা বলতে পারে যে এন্ডোক্রাইনোলজি কি,
বা সাইটোলজি বলতে আমরা কি বুঝি? তাহলে সংজ্ঞা, এখান থেকে সংজ্ঞাটা খুব জরুরি। তাহলে আমরা কি দেখবো এখানে? ভৌত ভৌত বা ফলিত শাখাগুলোর সংজ্ঞা, ফলিত শাখার সংজ্ঞা। তাহলে ভৌত বা ফলিত শাখার যদি সংজ্ঞা আমরা পড়তে পারি তাহলে মোটামুটি এই অধ্যায়ের ক শেষ। মনে রাখবা ভাই, এই অধ্যায়ের ক নম্বর কোশ্চেনটা সব থেকে বেশি টাফ। তাহলে ক নম্বর কোশ্চেন থেকে আসতে পারে আইসিবিএন শব্দের অর্থ কি, অথবা আইসিজেটেন শব্দের অর্থ কি, অথবা কোনো একটা কিছুর বৈজ্ঞানিক নাম। তারপর আসতে পারে যে ভৌত যে শাখাগুলো আছে কিংবা ফলিত যে শাখাগুলো আছে এই শাখাগুলোর সংজ্ঞা, শরীরবিদ্যা কি, অথবা মাইক্রোবায়োলজি বলতে কি বোঝায়, অথবা এন্ডোক্রাইনোলজি বলতে কি বোঝায়, হ্যাঁ, অথবা আরো আছে যে বায়ো ইনফরমেটিক্স বলতে কি বোঝায়, অনেকগুলো আছে। তোমরা যেটারই সংজ্ঞা চাবে তোমাদের সংজ্ঞাগুলো একটু ভেবে পড়তে হবে। খ নম্বরে এই কোশ্চেনটা এখান থেকে সোজা, হ্যাঁ, খ নম্বর কোশ্চেনটা সোজা। তোমাদেরকে এখানে বলতে পারে যে, ধরো বললো যে শরীরবিদ্যাকে বা আচ্ছা বললো যে সাইটোলজিকে সাইটোলজিকে বা সাইটোলজিকে কেন কেন ভৌত শাখা বলে, ভৌত শাখা বলে। ডিরেক্ট বললো যে সাইটোলজিকে কেন ভৌত শাখা বলে। অথবা তোমাদের আরেকটা কথা বললো, যেমন বললো যে মাইক্রোবায়োলজি বায়োলজিকে কেন কেন ফলিত শাখা বলে, ফলিত শাখা বলে। তাহলে কাকে কি শাখা বলেছে সেটা আমরা একটু পরে জানতেছি। তাহলে এখান থেকে 2 নম্বর কোশ্চেন মূলত এটা দিতেই হবে, আশা করা যায় ইনশাল্লাহ যে এটা দিবেই। হয় ভৌত শাখা দিবে, অমুককে কেন ভৌত শাখা বলা হয়, অথবা বলবে তমুককে কেন ফলিত শাখা বলা হয়। তাহলে আমরা জানবো যে ভৌত বলতে কি বুঝি, ফলিত বলতে কি বুঝি, তাহলে হিসাব ক্লিয়ার। গ নম্বরে যে কোশ্চেনটা তোমরা এখান থেকে ফেস করবা সেটা আসবে, একটু দেখো যে বলতে পারে এরকম যে মানুষের শ্রেণীবিন্যাস করো, মানুষের শ্রেণীবিন্যাস করো, মানুষের শ্রেণীবিন্যাস করো, অথবা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, বিন্যাসের প্রয়োজনীয়তা, অথবা শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এই হলো তোমাদের। তাহলে এটা কত মার্ক? 3 মার্ক, 2 মার্ক, এগুলা হলো 1 মার্ক। তাহলে এখন আমরা যেটা দেখব, আমরা 4 নম্বরের জন্য যে কোশ্চেন সেটা দেখব। ঘতে তোমাদের এখান থেকে যে কোশ্চেনটা আসতে পারে সেটা হলো যে দেখো যে জীব ভাগ করবে এরকম 2 3 4 5 এরকম একটা ভাগ করলো, হ্যাঁ, উদ্দীপক টাইপ। এখানে দিল মনেরা, প্রোটিস্টা, এখানে দিল হলো ক নম্বর, এখানে দিল হলো খ নম্বর, আর এখানে দিল হলো অ্যানিমেলিয়া। এটা একটা উদ্দীপক, হ্যাঁ। তাহলে ঘ নম্বরে এরকম একটা উদ্দীপক বা উদ্দীপকই দিতে পারে, দিয়ে তোমাদের ঘ নম্বরে দিতে পারে অ্যানিমেলিয়া রাজ্যের সাথে খ রাজ্যের পার্থক্য লেখো।
তাহলে তোমাদের কি করতে হবে, যে পার্থক্য লেখো কিসের, অ্যানিমেলের সাথে খ। এখন জানতে হবে খ কি। তাহলে আমরা এই কোশ্চেনটারও সমাধান করবো ইনশাল্লাহ। এই গেল মূলত যে এখান থেকে কি কি আসবে দেখো। তাহলে আমরা প্রথমে দেখলাম যে ক নম্বরের কোশ্চেন আসতে পারে ICBN বা ICJ-10 এর পূর্ণরূপ কিংবা বৈজ্ঞানিক নাম কি, ভৌত বা ফলিত শাখার সংজ্ঞা। তারপর আসতে পারে যে সাইটোলজি কিংবা কাকে ভৌত শাখা বলা হয়, কাকে ফলিত বলা হয়, কেন বলা হয়। তারপর গ নম্বরের কোশ্চেন আসতে পারে মানুষের শ্রেণীবিন্যাস করো কিংবা শ্রেণীবিন্যাসের কি কি প্রয়োজনীয়তা আছে সেটা লেখো। আর ঘ নম্বর যে কোশ্চেনটা সেটা হতে পারে কি, সেটা হতে পারে এরকম একটা শখ দিল, এখানে একটা উদ্দীপক দিল। উদ্দীপকটা তো তোমাদের থাকবে, হ্যাঁ, উদ্দীপক অনেক কোশ্চেনই পাওয়া। উদ্দীপক থাকবে, এই উদ্দীপক থেকে তোমাদেরকে বললো যে তোমরা অ্যানিমেলিয়ার সাথে খ রাজ্যের তোমরা পার্থক্য লেখো। তাহলে খ রাজ্যটা কি, এটা হলো প্ল্যান্টি অ্যানিমেল, উদ্ভিদ। তাহলে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কি চাইছে, এখানে পার্থক্য চাইছে, বাস খেল খতম। তাহলে প্ল্যান্টের কি কি বৈশিষ্ট্য আছে, অ্যানিমেলিয়ার কি কি বৈশিষ্ট্য আছে, লিখে পার্থক্য করে দিলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এখন আমরা জানবো মূলত, এখন আমরা জানবো নতুন করে শুরু করি যে কি হলো, যে জীবন পাঠ। জীবন পাঠ এখন আমি এই কোশ্চেনগুলো একটু তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। জীবন পাঠ, তাহলে প্রথমে বায়োলজি, তাই তো, বায়োলজি। তাহলে এটা কোন ভাষার শব্দ বলেছিলাম, বলি আমরা গ্রিক, গ্রিক শব্দ। তাহলে একে যদি ভাঙি দুটা পার্ট পাবো, একটা হলো বায়োস, বায়োস মানে হলো জীবন, আর জীবন, আর আরেকটা হলো লোগাস। লোগাস মানে কি, জ্ঞান। তাহলে বায়োলজি শব্দের অর্থ কি, জীবন সম্পর্কিত জ্ঞান। যেখানে জীবন আছে সেখানে বায়োলজি। তাহলে জীবন থাকলে সেটাকে আমরা কি বলছি, বায়োলজি। তাহলে বায়োস অর্থ জীবন, লোগাস অর্থ জ্ঞান। অনেকবার পরীক্ষা কোশ্চেন আসছে, যে পরীক্ষা কোশ্চেন আসছে যে বায়োলজি কোন ভাষার শব্দ থেকে এসেছে। তাহলে বায়োস কোন ভাষার শব্দ, গ্রিক শব্দ। লোগাস কোন ভাষার শব্দ, গ্রিক শব্দ। তাহলে গ্রিক শব্দ বায়োস মানে কি, জীবন। লোগাস মানে কি, লোগাস মানে হলো জ্ঞান। দ্যাট মিনস জীবন সম্পর্কিত জ্ঞান। তাহলে তাহলে জীববিজ্ঞান হলো জীবন সম্পর্কিত জ্ঞান। এই প্রথমের দিকে এই বায়োলজিকে দুই ভাগে ভাগ করা হতো। একটা ছিল হলো উদ্ভিদ বিজ্ঞান, বোটানি, আরেকটা ছিল প্রাণী বিজ্ঞান, এটাকে আমরা কি বলছি, জুলজি, তাই তো। তাহলে উদ্ভিদ কারা, উদ্ভিদ মূলত তারা যারা চলাচলে অক্ষম, নিজের খাবার নিজে তৈরি করতে পারে, তাই তো। কোষ প্রাচীর থাকে। প্রাণী কারা, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তাহলে কি, এরা খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, চলাচলে সক্ষম, এদের কোষ প্রাচীর থাকে না, প্রাণীর ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। উদ্ভিদের কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে। তাহলে এই হলো বেসিক পার্থক্য। আরেকটা জিনিস তোমাদের পরবর্তীতে শিখবা, যে উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম হলো স্টার্চ, আর প্রাণী দেহের সঞ্চিত যে খাদ্য সেটার নাম হলো গ্লাইকোজেন। দীর্ঘদিন পর্যন্ত এই ভাগটা ছিল, যে বায়োলজি বলতে আমরা দুটো ভাগকে বুঝি, একটা উদ্ভিদ বিজ্ঞান, আরেকটার নাম আমরা কি বলেছি, প্রাণী বিজ্ঞান। তাহলে উদ্ভিদ কারা, যারা চলাচলে অক্ষম, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, যাদের কোষ প্রাচীর আছে, যাদের ক্লোরোপ্লাস্ট থাকে, এরা হলো উদ্ভিদ। আর প্রাণী কারা, যারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারে, পাশাপাশি এদের কোষ প্রাচীরও থাকে না, ক্লোরোপ্লাস্টও থাকে না, তাহলে এরা হলো প্রাণী। দীর্ঘ সময় এই বায়োলজির এই দুটো ভাগে ছিল, একটা উদ্ভিদ বিজ্ঞান আর একটা কি বিজ্ঞান ছিল, প্রাণী বিজ্ঞান। আই হোপ তোমরা বুঝছো। এরপর বিজ্ঞানটা কি করলেন, যে কিছু জীব দেখলেন, যেমন ব্যাকটেরিয়া, আর কি দেখলেন, ভাইরাস। এদেরকে দেখতেছেন যে এরা উদ্ভিদও না, এরা প্রাণীও না। বিজ্ঞানীরা পড়ে গেল মহাবিপদে। যেমন ভাইরাসের মেলা ইতিহাস আছে, যখন তোমরা ইন্টারে উঠবা, ভাইরাসের মেলা ইতিহাস। 1952 সালে একজন বিজ্ঞানী ছিল, ওই বিজ্ঞানীর নাম ছিল লুফ। এই লুপের অর্ধেক জীবন গেছে এটা প্রমাণ করতে যে ভাইরাস উদ্ভিদ নাকি ভাইরাস প্রাণী। তিনি একটা গবেষণা সংস্থার সদস্য ছিলেন, তো কিছুদিন বা কিছু বছর উনি প্রমাণ করতেন ভাইরাস উদ্ভিদ।
প্রমাণ করার পর তিনি যখন তত্ত্ব উপাত্ত নিয়ে আসতেন, আসার পর সবার সামনে যখন উপস্থাপন করতেন যে ভাইরাস উদ্ভিদ, তখন ওখানে বাকি যে সবার মেম্বারগণ তারা বলতেন যে ভাইরাসের তো অমুক বৈশিষ্ট্যটা প্রাণীর মতো। তখন তিনি কাজ করতেন যে ভাইরাস প্রাণী সেটা ব্যাখ্যা করার জন্য। তো জীবনের অর্ধেক সময় তিনি এটা অতিবাহিত করছেন। করার পর তিনি ভাবছেন যে আসলে ভাইরাস খুব খারাপ, এই উদ্ভিদও না, এই প্রাণীও না, তাহলে ভাইরাস কি? তো ওনার একটা বিখ্যাত উক্তি ছিল যে ভাইরাস উদ্ভিদও না, ভাইরাস প্রাণীও না, ভাইরাস মূলত ভাইরাসই। তাহলে ভাইরাস মূলত কি? ভাইরাসই। এটা কার উক্তি ছিল? বিজ্ঞানের লুফ, 1952 সাল। তো তখন এই ব্যাকটেরিয়া ভাইরাস, এটা কি উদ্ভিদও ফেলা যায় না, প্রাণীর মধ্যেও ফেলা যায় না, বিজ্ঞানরা পড়ে গেলেন বিপদে। তখন তারা ভাবলেন যে না, বায়োলজিকে ওই দুই ভাগে ভাগ করা সম্ভব না, তাহলে বায়োলজির অন্য ভাগ আছে। তাহলে বায়োলজির কি ভাগ আছে দেখো। বায়োলজি বলতে আমরা বুঝি এখন বর্তমানে একটা হলো ভৌত শাখা, একটা হলো ভৌত শাখা, আর একটা শাখার নাম হলো ফলিত শাখা। ফলিত শাখা। তাহলে বায়োলজির সর্বাধুনিক, সবচেয়ে আধুনিক যে শাখা সেটা কি বলছি আমরা? একটা ভৌত আর একটা ফলিত। ভৌত কোনটা? ভৌত হলো যেখানে যেখানে অনুসন্ধান করা প্রধান, বা অনুসন্ধানকে প্রয়োগ অপেক্ষা বেশি গুরুত্ব দেওয়া হয়, বেশি গুরুত্ব দেওয়া হয়। তাহলে যেখানে অনুসন্ধান করাটা মেন সেটা হলো ভৌত শাখা, ওটা হলো ভৌত শাখা। আর যেখানে মূলত প্রয়োগ মেন, যেখানে যেখানে অনুসন্ধানের থেকে প্রয়োগের গুরুত্ব বেশি, প্রয়োগের গুরুত্ব বেশি। তাহলে যেখানে অনুসন্ধান থেকে প্রয়োগের গুরুত্ব বেশি, সেই শাখাটাকে আমরা বলছি কি শাখা ভাই? ওটাকে আমরা বলছিল ফলিত শাখা। তাহলে ফলিত মানে প্রয়োগ প্রদান, আর ভৌত মানে কি? অনুসন্ধান প্রদান। তাহলে আমাদের একটা কোশ্চেন ছিল, দেখো তো কোশ্চেনটা দেখো। কোশ্চেন ছিল এখানে একটা, এই যে এখানে বলেছিলাম যে সাইটোলজিকে কেন ভৌত শাখা বা কেন ফলিত শাখা বলা হয়। এটা কেন বলা হয়? তাহলে আমি তোমাদের একটু বইয়ে দেখো, তোমরা বইয়ে পাবা। বইয়ের কত পেজ? বইয়ের হলো 4 নম্বর পেজ। এখানে কিছু আছে হলো ভৌত শাখার কিছু ভাগ আছে, কিছু আছে হলো ফলিত শাখার ভাগ। এগুলা কিন্তু এমসিকিউতে আসবে। ডিরেক্ট বলবে নিচের কোনটি ভৌত শাখা হয় বা নয়, বা নিচের কোনটি ফলিত শাখা হয় বা নয়, এই টাইপ কোশ্চেন আসবে। যেমন তোমাদের ভৌত শাখা কি আছে? অঙ্গ সংস্থান বিদ্যা, শ্রেণীবিন্যাস বিদ্যা, শরীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, ওই কোষবিদ্যার নাম হলো সাইটোলজি, বংশগতিবিদ্যা, বিবর্তন বিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি বিদ্যা, জীব ভূগোল। তাহলে এগুলাকে কি বলছি আমরা? এগুলাকে আমরা বলছি ভৌত শাখা। তো এখানে তোমরা দেখো, তাহলে ভৌত শাখা যেমন কোশ্চেনটা ছিল, আচ্ছা কোশ্চেনটা কি ছিল দেখো তো। কোশ্চেনটা ছিল এমন, কোশ্চেন ছিল যে ধরলাম যে সাইটোলজিকে বা সাইটোলজির আরেকটা নাম কি? কোষবিদ্যা, তাই তো? কোষবিদ্যাকে কেন কেন ভৌত শাখা বলে? কেন ভৌত শাখা বলে? তাহলে সাইটোলজিকে কেন কি শাখা বলে? ভৌত শাখা বলে। এটা আমাদের জানতে হবে। তাহলে মনে রাখবে এখানে কোশ্চেনের কিন্তু 2 মার্ক, যেহেতু এই কোশ্চেনটার মার্ক কত? এই কোশ্চেনটার মার্ক হলো 2। সুতরাং আমাদের একটু 2, 3, 4 লাইন লিখতে হবে নাকি, না লিখলে তো ঝামেলা। তো আমরা এখানে প্রথমে এই সাইটোলজি বা কোষবিদ্যা বলতে কি বুঝি, এই জিনিসটাকে লিখতে হবে। তাহলে উত্তর কিভাবে লিখবো? যে উত্তর, কোষবিদ্যা কি? যে জীববিজ্ঞানের যে শাখায় কোষের গঠন, কোষের কাজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, সেই শাখাটাকে আমরা কি বলছি? যে কোষবিদ্যা। আমি ছোট করে লিখি, যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয়, কোষের গঠন নিয়ে আলোচনা করা হয়। আমি ছোট করে লিখলাম, কোষ নিয়ে আলোচনা করা হয়, তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে, বা
সাইটোলজি বলে, সাইটোলজি বলে। এটা তো গেল সাইটোলজি। তাহলে এটাকে কেন এখন কি শাখা বলা হয়? ভৌত শাখা। তাহলে মনে রাখবে ভৌত মানে কি? এই শাখায় অনুসন্ধান করা প্রধান। এভাবে বলবো, যেহেতু যেহেতু সাইটোলজিতে সাইটোলজিতে অনুসন্ধান করা প্রধান, অনুসন্ধান করা প্রধান, সেহেতু এই শাখাকে অনুসন্ধান করা প্রধান, সেহেতু এই শাখাকে অনুসন্ধান করা, সেহেতু এই শাখাকে কি বলছি আমরা? ভৌত শাখা বলেছি। এই কোশ্চেনটা আরো সুন্দরভাবে লেখা যেত, ভৌত শাখা মানে আরো সুন্দরভাবে লেখা যেত যদি বলা হতো যে যদি এভাবে বলা হতো সাইটোলজিতে যেহেতু প্রয়োগ অপেক্ষা অনুসন্ধানের গুরুত্ব বেশি, কিংবা প্রয়োগ অপেক্ষা অনুসন্ধান বেশি করা হয়, সেহেতু এই শাখাকে কি বলছি আমরা? ভৌত শাখা। কারণ আমরা জানি ভৌত শাখায় অমুক প্রয়োগ থেকে অনুসন্ধান করা বেশি বোঝায়। অথবা আরেকটু যদি মশলা দিতে চাও তাহলে তোমরা এখানে বলতে পারতা এভাবে যে ভৌত শাখা বলতে আমরা কি বুঝি? তাহলে বলতা জীববিজ্ঞানের যে শাখায় প্রয়োগ অপেক্ষা অনুসন্ধানের গুরুত্ব বেশি, সেই শাখাটাকে আমরা বলছি হলো ভৌত শাখা। যেহেতু সাইটোলজিতে অনুসন্ধান করা প্রধান প্রয়োগের থেকে, সেহেতু এই শাখাকে বলা হয় ভৌত শাখা। তোমরা কি ক্লিয়ার হয়েছো ভাই? আচ্ছা, যদি সেম টাইপেরই কোশ্চেন থাকতো, যদি বলতো যে কোশ্চেন 2 ধরো এইভাবে বললো যে বলো তো বাবা, কি কোশ্চেন ছিল? মাইক্রোবায়োলজি, তাই তো? মাইক্রোবায়োলজি। তাহলে মাইক্রোবায়োলজিকে কেন ফলিত শাখা বলে? ফলিত শাখা বলে। কেন ফলিত বলে? তাহলে উত্তর হলো যে আগে মাইক্রোবায়োলজি কি সেটা জানতে হবে। মাইক্রো শব্দের অর্থ ছোট, হ্যাঁ। জীববিজ্ঞানের যে শাখায় ছোট ছোট অণুজীব নিয়ে আলোচনা করা হয়, ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, তাহলে ওই শাখাটাকে আমরা কি বলছি? আমরা বলছিলাম মাইক্রোবায়োলজি। তাহলে ফলিত কি? তাহলে ফলিত শাখা হলো যে শাখায় অনুসন্ধানের গুরুত্ব বেশি, প্রয়োগের গুরুত্ব কম, সেই শাখাটাকে আমরা বলছিল ফলিত শাখা। যেহেতু মাইক্রোবায়োলজিতে অনুসন্ধান অপেক্ষা প্রয়োগকে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেই কারণে মাইক্রোবায়োলজিকে বলা হয় ফলিত শাখা। দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। ইনশাল্লাহ 2-2। তো এই গেল হলো তোমাদের 2 নম্বরের কোশ্চেনের অ্যান্সার। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো নর্মাল যে শ্রেণীবিন্যাস কি। আচ্ছা, যদি বলা হয় উদ্ভিদের শ্রেণীবিন্যাস কিংবা প্রাণীর শ্রেণীবিন্যাস, তাহলে শুধু উদ্ভিদের জায়গায় উদ্ভিদের নাম, প্রাণীর জায়গায় প্রাণীর নাম। তাহলে শ্রেণীবিন্যাস হলো, সংজ্ঞাটা তোমাদের লাগবে যে কোনো একটা বৈশিষ্ট্যের উপর নির্ভর করে জীবদের বিভিন্ন দল ও উপদলে বিন্যস্ত করার পদ্ধতির নাম। বিন্যস্ত করার পদ্ধতির নাম শ্রেণীবিন্যাস। তাহলে এটা কিন্তু আমাদের খুবই কোর্সে। তাহলে শ্রেণীবিন্যাস কি? কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবদেরকে বিভিন্ন দল বা উপদলে বিন্যস্ত করা বা বিভিন্ন গ্রুপে বিন্যস্ত করার যে পদ্ধতি, সেটাকে আমরা কি বলছি? শ্রেণীবিন্যাস। তোমরা কি জানো শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। হ্যাঁ, ক্যারোলাস লিনিয়াস, ইনি কিন্তু শ্রেণীবিন্যাসের জনক। এখন আসো, তাহলে আমরা এটা শ্রেণীবিন্যাস দেখলাম। তাহলে শ্রেণীবিন্যাসের জনক কে? শ্রেণীবিন্যাসের জনক হলো লিনিয়াস। হ্যাঁ, এখন কথা হলো এই শ্রেণীবিন্যাস কি এবং কেন করব, তাই তো? শ্রেণীবিন্যাস কেন করব এটা আমরা কেন করব, এটার কারণ কি? এটা কিন্তু একটা কোশ্চেন। হ্যাঁ, কেন করব? ধরো আমি তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, তাহলে তোমরা শ্রেণীবিন্যাসের সংজ্ঞাটা আরো ভালো করে বুঝবা। ধরলাম তোমার স্কুল, তুমি যে স্কুলে পড়ো
এই স্কুলে ধরলাম স্টুডেন্ট আছে, ধরলাম 4000। সবগুলা স্টুডেন্ট মাঠের মাঝে। একজনের পক্ষে বলা কঠিন যে এখানে ক্লাস 6 কোনটা, ক্লাস 7 কোনটা, ক্লাস 8 কোনটা, ক্লাস 9 কোনটা, ক্লাস 10 কোনটা। করতে গেলে কিন্তু মেলাক্ষণ লাগবে, মেলা 2 3 4 5 6 7 8 10 ঘন্টা, অনেকক্ষণ লাগবে। অথবা তোমাকে বলা হলো যে পৃথিবীর যতগুলা মানুষ আছে এই মানুষের সম্পর্কে তোমাকে জানতে হবে, এই মানুষের সম্পর্কে তোমাকে জানতে হবে যে কার হাত কটা, কার পা কটা, কার মাথা কয়টা। তো তুমি একটা করে মানুষ সম্পর্কে জানতে মিনিমাম তোমাকে 5 মিনিট তো লাগবেই। তাহলে 5 মিনিটে তুমি একটা মানুষ জানতে পারতেছো। আর আমাদের পাশের দেশ ভারত, এই ভারতে প্রতি 2 সেকেন্ডে 3টা বাচ্চা জন্ম হয়। চীনে তো মেইনলি সেম, যে 2 সেকেন্ডে 3টা বাচ্চা। তাহলে গোটাল বিশ্বে প্রতি 2 সেকেন্ডে অন্তত 10টার মতো বাচ্চা জন্ম নেয়। তাহলে 10টা বাচ্চা যদি গোটাল বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নেয়, 2 সেকেন্ডে জন্ম নেয়, তাহলে বোঝো তোমার সারা জীবনেও তোমার পক্ষে প্রত্যেকের কাছে গিয়ে শোনা সম্ভব না তোর হাত কয়টা, তোর মাথা কয়টা, তোর নাক কয়টা, তোর কি কয়টা। তাহলে এখানে কি করব? এখানেও শ্রেণী বিন্যাস করবো। কিভাবে করবো আমি দেখাচ্ছি। তাহলে তোমাদের স্কুলে স্টুডেন্ট কত? 4000। এখন ধরো তোমাদের জাতীয় সঙ্গীত হবে, অ্যাসেম্বলি হবে। অ্যাসেম্বলিতে ধরো এটা ক্লাস 6 এর লাইন, এটা ধরলাম ক্লাস 7 এর লাইন, এটা হলো ক্লাস 8 এর লাইন, এটা হলো ক্লাস 9 এর, এটা হলো ধরলাম 10 এর লাইন। লাইন দেখবা কিছুক্ষণের মধ্যে, উইথিন 5 মিনিটের মধ্যে এই প্রত্যেকটা জায়গায় এই 4000 স্টুডেন্টে ভরে যাবে। তাহলে কতগুলো আছে? 5টা। তাহলে এখানে 800 স্টুডেন্ট আছে, 800 স্টুডেন্ট, এখানেও 800 স্টুডেন্ট, এখানেও 800 স্টুডেন্ট, এখানেও 800, এখানেও 800। তাহলে তুমি কিন্তু এখন এই লাইনের সামনে দাঁড়ায় বলতে পারবা এই লাইনের গোটালটা হলো কি? ক্লাস 10। আবার এই লাইনও তো কিন্তু ঝামেলা আছে। কি ঝামেলা? যারা ছোট তারা সামনের দিক, তুলনামূলক যারা লম্বা তারা পিছনের দিক। তাহলে এখানে কোন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস হয়েছে? উচ্চতা। তাহলে যার উচ্চতা ছোট সে সামনে, যার উচ্চতা বড় সে পিছনে। তাহলে এখানে কিন্তু উচ্চতার উপর ভিত্তি করে আবার শ্রেণীবিন্যাস একই লাইনের মধ্যে। তাহলে এখানে কিসের উপর ভিত্তি করে? ক্লাস 10, 10 এর জায়গা মানে ক্লাসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস। তাহলে এই ক্লাসটা হলো 10 এরটা এখানে, 9 এরটা এখানে, 8 এরটা এখানে, 7 এরটা এখানে, 6 এরটা এখানে। তাহলে এই ক্লাসের উপর ভিত্তি করে একটা শ্রেণীবিন্যাস। আবার আমরা কিসের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করতে পারি? আমরা জেন্ডারের উপর ভিত্তি করে করতে পারি। এটা মেল লাইন, আর এইদিকে দেখবা অনুরূপ আরেকটা লাইন আছে ছেলেদের, কিংবা এটা ছেলের লাইন হলে ওটা মেয়েদের একটা অনুরূপ লাইন আছে। তখন এই স্টুডেন্ট সংখ্যা কমে যাবে। আবার আমরা এক জায়গায় যদি 20 জন থাকে আমরা ভাগ করতে পারি যে ছেলেগুলো একদিক যাক, মেয়েগুলো একদিক যাক। তাহলে এটা জেন্ডারের উপর ভিত্তি করে, লিঙ্গের উপর ভিত্তি করে ভাগ হলো। আর কিসের উপর ভিত্তি করে ভাগ হতে পারে? উচ্চতা। যে লম্বা তাকে আমরা লম্বু বলি, তাহলে সে একদিক, যে শর্ট সে আরেক দিক। আরেকটা ভাগ হতে পারে, কি ভাগ হতে পারে? যে মোটা না চিকন। যেমন যে চিকন তাকে একটা লাইনে করলা, আর যে আমার মতো ছোট করে হাতির বাচ্চা, মানে আমি তো অনেক মোটা, তো আমার মতো যারা মানুষ তারা একদিক। তাহলে এটাও কিন্তু একটা শ্রেণীবিন্যাস। তাহলে কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে জীবদের যদি আমরা কোন একটা গ্রুপ, কোন একটা দল, কোন একটা উপদলে যদি আমরা ভাগ করি, তাহলে ওই পদ্ধতিটার নামই হলো শ্রেণীবিন্যাস। আই হোপ তোমরা বুঝছো। এটা হতে পারে দেহের আকার, হতে পারে ওজন, হতে পারে তারপর সংগঠন মাত্রা, হতে পারে মেরুদণ্ড, হতে পারে তারপর আর কি হতে পারে? প্রতিসাম্যতা হতে পারে। এটা আমি ইন্টারের কিছু কথা বলতেছি। প্রতিসাম্যতা হতে পারে, সিলম হতে পারে, মানে যে কোনো বৈশিষ্ট্য। আবার হতে পারে ধরো কারো চুল আছে, কারো চুল নাই। যেমন আমার মাথায় চুল কম, তাহলে আমার মাথায় চুল কম, আমি একদিকে গেলাম। আর যাদের মাথায় চুল বেশি, যেমন বিলাস ভাইয়ের মাথায় অনেক বেশি চুল, সৌরভের মাথায় অনেক বেশি চুল, ইমন ভাইয়ের মাথায় অনেক বেশি চুল, তাহলে এরা একদিক গেল, আমি একা একদিক গেলাম। আমার বন্ধু কাউসাইনের মাথায় অনেক চুল, কাউসাইন একদিক গেল। তাহলে যাদের চুল আছে তারা একদিক, যাদের চুল কম তারা আরেক দিক। তাহলে কোন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদেরকে যদি আমরা ভাগ করি, তাহলে ওই ভাগ করার যে ধরন, ওই ধরনটাকে আমরা বলছি শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কেন করব? তাহলে দেখো, এই শ্রেণীবিন্যাস করার মাধ্যমে তুমি যদি পৃথিবীর একটা মানুষ সম্পর্কে জানো,
তুমি যদি পৃথিবীর, ধরো এটা মানুষ, পৃথিবীর একটা মানুষ সম্পর্কে জানবা, এর নাক কয়টা? নাক একটা। কান কয়টা? কান দুইটা। হাত কয়টা? হাত দুটা। মাথা কয়টা? মাথা হলো একটা। পা কয়টা? পা হলো দুটা। পৃথিবীর প্রায় সব মানুষই এমন, যদি কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ধরো অ্যাক্সিডেন্ট হয়ে একজনের একটা হাত কাটা যেতে পারে, ওটা ব্যতিক্রম, বা জন্মসূত্রে একজনের নাও থাকতে পারে, এটা ব্যতিক্রম। তাহলে পৃথিবীর এই সব মানুষের কিন্তু এটাই। তাহলে আমরা জানলাম কয়টা মানুষ সম্পর্কে? জানলাম মাত্র একটা মানুষ সম্পর্কে। কিন্তু এই একটা মানুষ সম্পর্কে জানার কারণে গোটাল পৃথিবীর যত মানুষ আছে সবার সম্পর্কে জানা আমাদের শেষ। তাহলে এটাই হলো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো অল্প সময়ে ও অল্প পরিশ্রমে জীবজগৎ সম্পর্কে জানা। জীবজগৎ সম্পর্কে জানা। তাহলে অল্প পরিশ্রম এবং অল্প সময়ে যদি গোটাল জীবজগৎ সম্পর্কে জানা যায়, এটাই হলো আমাদের শ্রেণীবিন্যাসের মেজর উদ্দেশ্য। আমি আশা করছি যে তোমরা বুঝে গেছো। এখন আসো নেক্সট কি টপিক ছিল, যে নামকরণ। আচ্ছা, শ্রেণীবিন্যাসের ধাপটা কি দেখি। শ্রেণীবিন্যাসের ধাপটা একটু দেখি। ধাপ, শোনো ভাই, শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা? ধাপের কিন্তু কোনো শেষ নাই। এখন অনেকে বলবা যে কেমনে শেষ নাই, যে ধাপ এবং আবশ্যিক ধাপ এই দুটার মধ্যে পার্থক্য আছে। যদি বলতাম আবশ্যিক ধাপ, তাহলে তোমরা বলতো 7টা। আর যখন শুধু বলবো ধাপ কয়টা, তাহলে কিন্তু একাধিক হতে পারে। কেমনে একাধিক হতে পারে দেখো, যে প্রথম যে ধাপ সেটার নাম কি? কিংডম। 2 নম্বর ফ্লাইলাম। 3 নম্বর ক্লাস। 4 নম্বর অর্ডার। 5 নম্বর ফ্যামিলি। 6 নম্বর জেনাস। 7 নম্বর স্পেসিস। এই হলো 7টা ধাপ। কি ধাপ? এদেরকে বলা হয় আবশ্যিক ধাপ। আবশ্যিক মানে কি জানো? আবশ্যিক মানে অবশ্যই থাকবে। যেমন আমাদের চাহিদার কিন্তু শেষ নাই ভাই, চাহিদার কোনো শেষ নাই। কিন্তু মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার কয়টা? 6টা। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান আর বিনোদন। এই 6টা হলো মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার। এর বাইরে আমাদের যে ক্রাইটেরিয়া থাকবে, যে জিনিসটা দরকার থাকবে, সেটা কিন্তু মৌলিক না। মৌলিক মানে বুঝাইছে ওটা ছাড়া আমি বাঁচবই না, ওটা ছাড়া আমার কোনো অস্তিত্বই থাকবে না, তাহলে ওটা হলো মৌলিক। তাহলে মৌলিক মানে যেটা লাগবেই সেটা মৌলিক। আর গৌণ কোনটা? যেটা থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই। যেমন এসি, আমার রুমে একটা ফ্যান দরকার, গরমের সময় মাস্ট ফ্যান দরকার, না হলে আদা মারার মতো অবস্থা। ফ্যান এখন বেসিক নিডে চলে আসছে, কিন্তু এসি থাকতেই লাগবে এটার কিন্তু কোনো মানে নেই। এসি থাকলে ভালো, না থাকলে প্রবলেম নেই। আমার রুমের ভিতরে একটা টেলিভিশন থাকতে লাগবে, আর কোনো গ্যারান্টি নেই। থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। আমি আশা করছি তোমরা বুঝছো। তাহলে ধাপ আর আবশ্যিক ধাপের মধ্যে পার্থক্য আছে। আবশ্যিক ধাপ কোনটা? এই 7টা। এদের মধ্যে যদি যে কোনো একটাও বাদ যায়, তাহলে সেটাকে তুমি শ্রেণীবিন্যাস বলতে পারবে না, পারবাই না। আর আবশ্যিক নয় কোনটা? যেমন এখানে আমরা বলতে পারি সাব কিংডম থাকতে পারে, একাধিক সাব কিংডম থাকতে পারে। ফ্লাইলাম, সাব ফ্লাইলাম থাকতে পারে, এদেরকে বলবো আমরা আবশ্যিক নয়। সাব ক্লাস থাকতে পারে, ঠিক আছে, সবগুলোরই সাব থাকতে পারে। তাহলে এই সাবগুলা কি? যে আবশ্যিক নয়। এখান থেকে কি কোশ্চেন আসছে দেখো। এখান থেকে কোশ্চেন, প্রথম কোশ্চেন 1 নম্বর, শ্রেণীবিন্যাসের ধাপ, আবশ্যিক ধাপ কয়টা? আবশ্যিক ধাপ কয়টা? তাহলে উত্তর কয়টা ভাই? উত্তর হলো 7টা। 2 নম্বর কি কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ধাপ কোনটা? এটা আসছে 2 নম্বর কোশ্চেন এমসিকিউতে। হ্যাঁ, এটা আসছে। তাহলে উত্তর হলো, শোনো, এটা হলো সর্বোচ্চ ধাপ। এখানে সব পৃথিবীর যত জীব আছে সবাই এখানে থাকবে, এই জন্য এটা সর্বোচ্চ।
ওখান থেকে ফ্লাইলাম কমে আসবে, ফ্লাইলাম থেকে ক্লাস আরো কমে আসবে, ক্লাস থেকে অর্ডার আরো কমবে, অর্ডার থেকে ফ্যামিলি আরো কমবে, ফ্যামিলি থেকে জেনাস আরো কমবে। স্পিসিস হলো ওই জিপটাকে স্পেসিফিক ভাবে বুঝাবো, ওই জিপটাকে শুধু বুঝাবো। তাহলে যত উপর থেকে নিচে আসবে তত কি হবে, ছোট হবে, আর যত নিচ থেকে উপরে যাবে তত কি হবে, বড় হবে। তাহলে স্পেসিস হলো কি, এটা হলো সর্বনিম্ন, এটা হলো সর্বনিম্ন। তাহলে সর্বোচ্চ কোনটা, কিংডম সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ হলো এটা। তাহলে শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ কোনটা, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ হলো কিংডম। আর সর্বনিম্ন কোনটা, সর্বনিম্ন হলো স্পিসিস। তাহলে এটা বলবো আমরা স্পিসিস, স্পিসিস। স্পিসিস, হ্যাঁ, এই স্পিসিস হলো সর্বনিম্ন ধাপ। 3 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের একক কোনটা, একক কোনটা মনে রাখবে। একক মানে সবচেয়ে ক্ষুদ্রতম যে অংশটা, যেটা দ্বারা বাকি সবাইকে কি করা হয়, পরিমাপ করা হয়। অনেকগুলা স্পিসিস মিলে একটা জেনাস গঠিত হয়, অনেকগুলা জেনাস মিলে একটা ফ্যামিলি গঠিত হয়, অনেকগুলা ফ্যামিলি মিলে একটা অর্ডার, অনেকগুলো অর্ডার মিলে একটা ক্লাস, অনেকগুলো ক্লাস মিলে একটা ফাইলাম, অনেকগুলো ফাইলাম মিলে কি একটা কিংডম। তাহলে এখানে একক হলো স্পিসিস বা প্রজাতি, স্পিসিস হলো একক। 4র্থ নাম্বার, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ কোনটা, সর্বোচ্চ ধাপ কোনটা। তাহলে আমরা জানি সর্বোচ্চ ধাপ কোনটা ভাই, কিংডম, কিংডম। লাস্ট কোশ্চেন 5 নম্বর, নিচের কোনটি, নিচের কোনটি, কোনটি আবশ্যিক ধাপ নয়, শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ নয়, আবশ্যিক ধাপ নয়। আমার লেখা একটু খারাপ, হ্যাঁ, একটু তোমরা চালাই নিও আর কি। আবশ্যিক ধাপ নয়, ক ধরলাম, খ, গ, ঘ, ধরো এটা দিলাম কিংডম, কিংডম, ধরো এটা দিলাম ক্লাস, এটা দিলাম হলো সাব স্পেসিস, সিআইএস স্পেসিস, এটা দিলাম হলো ফ্লাইলাম। দেখো তো ভাই, কোনটা আবশ্যিক ধাপ নয়, আবশ্যিক মানে অবশ্যই লাগবে, তা অবশ্যই লাগবে কটা ধাপ, 7টা। কিংডম, ফ্লাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই 7টা অবশ্যই লাগবে। দেখো তো সাব স্পেসিস কি জরুরি, অবশ্যই জরুরি না। এটা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নাই। এই কারণে এই জিনিসটাকে আমরা আবশ্যিক ধাপ বলবো না। আশা করছি তোমরা প্রত্যেকটা অংশ বুঝছো। তাহলে আবশ্যিক ধাপ কয়টা, 7টা। তাহলে এই 7টার মধ্যে যে অতিরিক্ত যেগুলো থাকবে, সেগুলো বাদে, 7টা বাদে যেগুলো অতিরিক্ত থাকবে, এগুলাকে বলবো আমরা আবশ্যিক ধাপ নয়। ওরা থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এখন আসো মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা যে 7টা ধাপ, এগুলো আগে লিখতে হবে। তাহলে আমরা মানুষের শ্রেণীবিন্যাস, মানুষের শ্রেণীবিন্যাস, তাহলে মানুষের শ্রেণীবিন্যাসের ধাপ কয়টা আমরা জানি, শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টা। তাহলে কিংডম, অনেকে বলে ভাই স্টাইল করে লিখবো কিনা, তুমি লিখতে পারো স্টাইল করে, কোনো সমস্যা নেই, স্টাইল না করলেও কোনো সমস্যা নেই। কিংডম, ফ্লাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস, এই হলো 7টা ধাপ। তাহলে মানুষের কিংডম হলো অ্যানিমালিয়া, অ্যানিমালিয়া মানে মানুষ অ্যানিমেল, ঠিক আছে, মানুষ হলো কি, অ্যানিমেল, এই জন্য অ্যানিমেলিয়া। 2 নম্বর ফ্লাইলাম, ফ্লাইলাম কোনটা জানো, ফ্লাইলাম হলো করডাটা, করডাটা মানে কি, যাদের শক্ত হাড় আছে। তাহলে মানুষের পিছনে কি আছে, শক্ত হাড় আছে। ক্লাস কোনটা, ম্যামালিয়া, এই করডাটার অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগের নাম হলো ম্যামেলিয়া। ম্যামেলিয়া মানে হলো যারা মায়ের বুকের দুধ পান করে, তাদেরকে আমরা বলছিলাম ম্যামেলিয়া। দেখো তো পৃথিবীতে 15 লক্ষের অধিক অ্যানিমেল আছে। তাহলে এই 15 লক্ষ অ্যানিমেল থেকে মানুষকে আমরা আলাদা করব। তাহলে এখানে সব 15 লক্ষ অ্যানিমেলই আছে এখানে। করডাটা, করডাটা পর্বের প্রাণী অলমোস্ট 70 থেকে 80,000। তাহলে এখানে 15 লাখ। ম্যামেলিয়ানদের সংখ্যা হলো 6,000। তাহলে দেখো আস্তে আস্তে কতগুলো নামে আসছে। তাহলে ছিল 15 লাখ, হয়ে গেল এখানে 70,000-এর মতো, 70,000 থেকে এখানে হয়ে গেল 6,000। তাহলে এই 6,000 থেকে যখন একবার সর্বশেষ ধাপটা আসবে, তখন কয়টা আসবে, একটা।
এখানে অর্ডার কোনটা? অর্ডার হলো প্রাইমেট, যাদের আঁকড়ে ধরার জন্য হাত আছে। এখানে মূলত তোমাদের এটা এত ভালোভাবে দেওয়া নাই। যাদের আঁকড়ে ধরার জন্য হাত আছে, হাত কার কার আছে? মানুষের আছে, বানরের আছে, শিম্পাঞ্জির আছে, গরিলার আছে। তাহলে মানুষের সাথে এরা কিন্তু এখন মিশে গেল। ফ্যামিলি কি? হোমোনিডি। হোমোনিডি, হোমোনিডি, হোমো সরি হমি, হমি এনআই, হোমিনিডি, ডিএই, হোমিনিডি, ডিএই। এটা একটু ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখলাম প্রথমে হলো মানুষ অ্যানিমেলের মধ্যে 15 লাখ অ্যানিমেল আছে, তারপর করডাটা 70,000-এর মতো করডাটা আছে। তাহলে ওখান থেকে ভাগ হলো 70,000। 70,000-এর মধ্যে গেল হলো ম্যামালিয়া। ম্যামালিয়াতে কয় হাজার আছে? 6,000। এখান থেকে আসলো প্রাইমেট। প্রাইমেট কি? যাদের আঁকড়ে ধরার জন্য হাত আছে। এখন কি আছে? হোমিনিডি। হোমিনিডি কি? সদস্য প্রাণী, যে মায়ের বাচ্চা মার মিল আছে কিংবা ভালোবাসা আছে, এরকম একটা ক্যাটাগরি। জেনাস কোনটা? হোমো। হোমো, হোমো কি? যে সবারই দেহের আনুপাতিক, দেহের তুলনায় আনুপাতিক একটা হেড আছে বা মাথা আছে, কিংবা বুদ্ধি বিবেক আছে, চিন্তা ভাবনা আছে। এটা মূলত বানরেরও চিন্তা ভাবনা আছে, তবে কম। গরিলারও চিন্তা ভাবনা আছে, শিম্পাঞ্জিরও আছে, সবারই আছে। তাহলে মানুষের সাথে কিন্তু এটাও আমাদের মিলল না। সর্বশেষে গিয়ে এখানে হোমোসিপিয়েন্স, PIEN, এটা কি? এটা হলো যারা কথা বলতে পারে। দেখো তো, এই যে গরিলা, শিম্পাঞ্জি, বানর, এরা কি কেউ কথা বলতে পারে? অবশ্যই না। তাহলে কথা বলতে একজনই পারে, সেটার নাম কি? মানুষ। তাহলে এই যে 15 লক্ষ থেকে এই যে মানুষকে আমরা আলাদা করলাম। তাহলে আমি তোমাদের এটা আরো প্রথম থেকে আবার বলি যে অ্যানিমেলিয়া, পৃথিবীতে 15 লাখের মতো প্রাণী আছে, সবাই এখানে। অ্যানিমেলিয়ার অনেকগুলো ভাগ আছে, পর্ব আছে 33টা, তার মধ্যে প্রধান পর্ব 9টা। যেমন তোমরা পড়ছো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথ, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মা, কর্ডাটা। তাহলে মানুষ কোন পর্বের? কর্ডাটা। কর্ডাটা পর্বে কতগুলো প্রাণী আছে? 70,000-এর মতো, আরো কিছু কম বেশি হতে পারে। এই কর্ডাটার আবার অনেকগুলো ভাগ আছে, যেমন মাছ আছে, ব্যাঙ আছে, সরীসৃপ আছে, হ্যাঁ, পাখি আছে, ম্যামালিয়া আছে। ম্যামালিয়া মানে স্তন্যপায়ী। তো মানুষ কোনটা? স্তন্যপায়ী। স্তন্যপায়ীর সংখ্যা কত? 6,000। আবার এই 6,000 থেকে আছে প্রাইমেট। প্রাইমেট কি? যাদের আঁকড়ে ধরার জন্য হাত আছে। গরু ছাগলও কিন্তু ম্যামেলিয়া, কিন্তু গরু ছাগলের তো আঁকড়ে ধরার মতো হাত নেই, কোনো কিছু ধরতে পারে না। তাহলে মানুষ, এই গরু ছাগল এগুলা বাদ, কিন্তু কয়েক হাজার বাদ। তাহলে এখানে মানুষের সাথে বানর, শিম্পাঞ্জি, গরিলা এদের মিল আছে। এখানে কি? বাচ্চা কাচ্চার প্রতি মিল, মহব্বত, সবকিছু, হালকা বুদ্ধি বিবেক, এগুলা সবারই আছে। এখানে কি? দেহের আনুপাতিক, দেহের তুলনায় আনুপাতিক মস্তিষ্ক, এটাও সবার আছে। এখানে কি? যে মানুষ কথা বলতে পারে, কিন্তু এরা তো আর কেউ কথা বলতে পারে না। কথা বলার এখানে আসেই সিস্টেমটা আলাদা হয়ে গেছে। তাহলে এই হলো তোমাদের মানুষের শ্রেণীবিন্যাস। তাহলে তোমরা ডিরেক্ট ইংলিশ নামগুলো লিখবা: অ্যানিমেলিয়া, কর্ডাটা, ম্যামেলিয়া, প্রাইমেট, হোমিনিডি, হোমো, হোমোসেপিয়েন্স। এই হলো তোমাদের শ্রেণীবিন্যাসের 7টা ভাগ কিংবা মানুষের শ্রেণীবিন্যাস। আশা করছি তোমরা উত্তর পেয়ে গেছো। এরপরে যাও, এরপরে দেখো যে নামকরণ। শোনো, নামকরণ নিয়ে অনেক কথা বলা যায়। নামকরণ, দ্বিপদ আছে, ত্রিপদী আছে, অনেক কথা বলা যায়। তা আমি তোমাদের মাথা নষ্ট করব না, অল্প কথা বলবো। যে ICZN আর আরেকটা কি আছে? ICBN। ICZN কি? ইন্টারন্যাশনাল, দুটো সংস্থা, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার আর ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার। এটা হলো উদ্ভিদ বিজ্ঞানের সংস্থা, এটা হলো প্রাণী বিজ্ঞানের সংস্থা, গোটাল ইন্টারন্যাশনাল, গোটাল বিশ্বব্যাপী। তাহলে এই দুটার তোমরা পূর্ণরূপ তোমাদের লাগবে, যে ICBN শব্দের অর্থ কি আর ICZN শব্দের অর্থ কি। ক্লিয়ার? নামকরণ। নামকরণের জনককে, এটারও জনক হলো লিনিয়াস। এটারও জনক হলো কি? লিনিয়াস। ঠিক আছে, এটারও জনক হলো কি? লিনিয়াস। শোনো, এই নামকরণ বলতে আমাদের এই বইয়ে দ্বিপদ নামকরণকে বুঝাইছে। আমরা দ্বিপদ নামকরণ নিয়ে শুধু আলোচনা করব, বেশি আলোচনা করব না। হ্যাঁ, দ্বিপদ নামকরণ। তাহলে দ্বিপদ বলতে কি? দ্বিপদ বলতে হলো নামকরণের দুটা পদ। দ্বিপদ মানে কটা পদ? পদ সংখ্যা 2, পদ দুটা। একটা পদের নাম হলো গণ, আর আরেকটা পদের নাম হলো প্রজাতি।
তাহলে গণ আরেকটা নাম হলো প্রজাতি। তাহলে এই দ্বিপদ নামকরণের দুটো অংশ অবশ্যই থাকবে, একটা নাম হলো গণ, আরেকটার নাম হলো প্রজাতি। এনার একটা বই ছিল স্পিসিস প্লান্টেরা, এই বইয়ে তিনি সর্বপ্রথম কিছু জিনিসের দ্বিপদ নামকরণ করেন। আর প্রথমের দিকে যেহেতু দ্বিপদ নামকরণ করেন উদ্ভিদের প্রাণীর, সে কারণে এনাকে দ্বিপদ নামকরণ বা নামকরণের জনক বলা হয়। ঠিক আছে, মূলত দ্বিপদ নামকরণের জনক। হ্যাঁ, ইনি মূলত দ্বিপদ নামকরণের জনক। এখন আসো যে দ্বিপদ নামকরণ তোমাদের পরীক্ষা আসবে যে নামকরণ নিয়মাবলী লেখো। আমরা যদি নিয়মাবলী দেখি, নিয়মাবলী নামকরণে কি কি নিয়মাবলী আছে? মোটামুটি 8টা পয়েন্ট আছে। 1 নম্বর, নামকরণ হবে ল্যাটিন ভাষায়। কোন ভাষায় হবে? ল্যাটিন। তাহলে পরীক্ষার প্রথম কোশ্চেন, নামকরণ কোন ভাষায় হবে? ল্যাটিন ভাষায়। 8টা অংশ আছে। হ্যাঁ ঠিক আছে, 8টা অংশ থাকে। তাহলে নামকরণ হবে হলো ল্যাটিন ভাষায়। 2 নম্বর, নামকরণের অংশ থাকবে দুটা। অংশ থাকবে কয়টা? দুটা। 1 নম্বরটা হবে গণ, 2 নম্বরটা হবে প্রজাতি। ঠিক আছে। 3 নম্বর, গণের প্রথম বর্ণ বড় হাতের, বাকি বর্ণ সব ছোট হাতের। আর প্রজাতির ক্ষেত্রে কি? প্রজাতির সকল বর্ণ ছোট হাতের। আমরা যেমন দেখতে পারি, যেমন এভাবে বলতে পারি, যেমন হোমোসেপিয়ান্স দেখলাম, তাহলে হোমো কি? গণ। দেখো এই যে হোমো, এইচ বড় হাতের, বাকি সব ছোট হাতের। সুপিয়ান্স SAPIENS, দেখো সবগুলো বর্ণ কিন্তু ছোট হাতের। তাহলে এটা হলো গণ, এটা হলো গণ, আর এটা হলো প্রজাতি। ঠিক আছে, তাহলে গণের সব বর্ণ কি? প্রথমটা বড় হাতের, বাদ বাকি সব ছোট হাতের, আর এখানে পুরাটাই কি হবে? ছোট হাতের হবে। 4 নম্বর, নামকরণ হবে অনন্য। অনন্য মানে কি জানো? অনন্য মানে হলো ইউনিক, UNIQUE। মানে যেমন আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান কাজল। পৃথিবীতে দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নাম হলো মেহেদী অথবা মাহাদি। কারণ আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে শেষ জামানায় ইমাম মাহাদি আসবেন, তার সাথে দজ্জালের ফাইট হবে, তাই তো? এগুলো আমরা জানি। তো এই ইমাম মাহাদি থেকে মেহেদী, মাহাদি, হ্যাঁ, এই নামটা আমরা মূলত বাংলাদেশ সহ গোটা দক্ষিণ এশিয়ার সব থেকে জনপ্রিয় নাম হলো মাহাদি বা মেহেদী। তো এই মেহেদী একজনের নাম রাখছে, আর কারো নাম রাখা যাবে না, নামটাকে ইউনিক রাখতে হবে। মেহেদী মানে মেহেদী একটাই, এখন অন্য কোনো নাম রাখো। যেমন মেসি যখন 2010 সালে খুব ভালো খেললো বিশ্বকাপে, যদিও বিশ্বকাপ সেবার পায়নি তারা, কিন্তু সে ভালো খেলছে, সবার মন জয় করছে। তো এত বেশি ভালো খেলছে, আর্জেন্টিনার যে যত সমর্থক ছিল ওই দেশের, সবাই খুব আপন করে নিয়েছে তাকে। আপন করে নেওয়ায় 6 মাস 1 বছরের মধ্যে আর্জেন্টিনায় যতগুলা বাচ্চা জন্মগ্রহণ করছেন, তার 70% নাম বাপ মা রাখছেন হলো মেসি। এটা দেখে ওই দেশের সরকার নড়ে চড়ে বসছেন, এবং ওই দেশে এখন নিয়ম করা যে মেসি নাম কেউ রাখতে পারবে না মেসি পরিবারের বাইরে, যদি রাখে তাহলে বিশেষ অনুমতি নিয়ে মেসির নাম রাখতে হবে, কারণ এক নামে এতগুলা ব্যক্তির হয়ে গেছে। এই কারণে এই জিনিসটা করা। ইউনিক কি? একটা নাম একজনেরই। 5 নম্বর পয়েন্ট, লেখা হবে ইটালিক ফর্মে, বা নামকরণ হবে ইটালিক ফর্মে। ইটালিক ফর্মে কি? একটু বাঁকা করে, ইটালিক ফর্মে একটু বাঁকা। যেমন এই যে হোমো, তাহলে একটু বাঁকা। সিপিয়েন্স SAPIE, আমার লেখা এমনিতেই বাঁকা, হোমোসিপিয়েন্স, এভাবে বাঁকা করে লিখতে হবে। 6 নম্বর পয়েন্ট, হাতে লিখলে নিচে টান দিতে হবে। হাতে লিখলে নিচে টান দিতে হবে। কিসের নিচে টান? গণ এবং প্রজাতি উভয়ের। যেমন হোমোসিপিয়েন্স, তাহলে হোমো, HOMO, হোমো, দিছে দাগ,
সিফিয়েন্স SAPIENS, এটা বিসর্ট টান, মানে এই হলো টান। তাহলে আমরা প্রথম থেকে দেখি যে নিয়মাবলী কি। আরো নিয়ম দুটো আছে, যে নামকরণ হবে ল্যাটিন ভাষায়, নামকরণের দুটো অংশ থাকবে, একটা গণ একটা প্রজাতি। গণের প্রথম বর্ণ হবে বড় হাতের, বাকি সব ছোট হাতের। প্রজাতির ক্ষেত্রে সকল বর্ণ ছোট হাতের। নামকরণ হবে অনন্য, ইউনিক, একটা নাম একজনের। লেখা হবে ইটালিক ফর্মে বাঁকা করে, আর হাতে লেখলে নিচে কি করতে হবে, টান দিতে হবে। আরো দুটো অংশ আছে, শোনো। আর দুটো অংশ হলো 7 নম্বর পয়েন্ট, একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। 7 নম্বর পয়েন্টটা আমি লিখতেছি না, আমি জাস্ট দেখাচ্ছি, শোনো। তাহলে দেখো 7 নম্বর 8 নম্বর পয়েন্টটা দেখো। এই পয়েন্টে একটা তোমাদের গল্প বলতে হবে। যেমন 1998 সালে আমার জন্ম, আলহামদুলিল্লাহ। এই সালের একটা তোমাদের গল্প বলি। আমার জন্ম হয় নানি বাড়ি, আমি মায়ের প্রথম বড় ছেলে, নানি বাড়িতে আমার জন্ম। নানি বাড়ি। আমার খালা আমার নাম দেন মেহেদি হাসান। তাহলে আমার খালা আমার নাম দেন হলো মেহেদি হাসান। এই জিনিসটা আমার ফুফু শুনতে পায়। আমার ফুফু শুনতে পায়, গ্রামের ভাষায় বলে, হ্যাঁ হামার সোল আর খালারা নাম রাখবি, এটা হবি না, হামার সোলের নাম হারা রাখবো, মানে আমাদের ছেলের নাম আমরা রাখবো। তখন আমার ফুপু আমার নাম রাখে হলো কাজল। তাহলে আমার প্রথম নাম কিন্তু দিল আমার খালা মেহেদি হাসান, 2 নম্বর নাম আমার দিল হলো কে, আমার ফুপু। 3 নম্বর, আকিকার ঠিক আগের দিন আমার মা বলেছে যে আমার ছেলের নাম ওর খালা দিল, ওর ফুফু দিল, এটা আমি মানবো না। মোর ছেলের নাম মুই দিন, বাংলা ছবির ডায়লগ, 10 মাস 10 দিন রাখছি। যদিও 10 মাস রাখে না, 9 মাসই হয়ে যায় বা আরো কমে হয়ে যায়, কিন্তু আমার মা এরকম একটা ডায়লগ দিচ্ছেন। দেওয়ার পর তিনি আমার নাম রাখছেন হলে মনির। আকিকার ঠিক আগ মুহূর্তে আমার বাবা বলছেন আমি কেন পড়ে থাকবো, আমার ছেলের নাম আমি রাখবো। আমার বাবা আমার নাম রাখছেন হলো মিরু। এই মিলে আমার নাম বিশাল, মোহাম্মদ মেহেদি হাসান কাজল মনির মিরু। তার নাম কয়টা? 4টা, 3 4। তাহলে আমাকে যদি কেউ বলতো ভাই আপনার নাম কি, তাহলে কিন্তু আমাকে বড় নাম বলতে হবে। কি বলবো, যে মেহেদি হাসান কাজল মনির মিরু, এই এত বড় হলো আমার নাম। আমাকে যদি বলা হয় ভাই এখান থেকে আপনি একটা নাম কেটে দেন, তাহলে আমি কিন্তু সবার শেষের নামটা কাটবো, মিরু কাটবো। যদি বলে ভাই আরেকটা নাম কাটেন, তাহলে কিন্তু আমি কাটবো হলো এই নামটা কাটবো, কি ছিল মনির, এটা কাটবো। যদি বলে ভাই আরেকটা নাম কাটেন, তখন কিন্তু আমি কাটবো হলো কাজল। তাহলে আমার কি নাম থাকলো বলতো, মেহেদি হাসান। এটা আমি বোঝানোর একটাই অর্থ, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জীবের নাম একাধিক ব্যক্তি যদি দেয়, তাহলে প্রথম যিনি দিবেন তার নামটা নিব, বাকি কোনো নাম আর নিব না। তাহলে আমার নাম 4 জন ব্যক্তি দিয়েছিলেন, আমি কোন নামটা নিয়েছি বলতো, আমি প্রথম নামটা নিয়েছি। তাহলে কোন একটা জিনিসের নাম যদি একাধিক ব্যক্তি দেয়, যিনি প্রথম ভালোভাবে ব্যাখ্যা করবেন কিংবা ICJEN বা ICBN কর্তৃক নিবন্ধিত হবে, ওই নামটা আমরা প্রথম নিব। তাহলে 8 নম্বর পয়েন্টটা হলো যে যে নাম প্রথম দিবেন সে নামটা আমরা নিব। আর 9 নম্বর পয়েন্টটা হলো যে যে ব্যক্তি দিল, একটা তো সালে দিছে, শেষে ওই সালটা আমরা উল্লেখ করব। যেমন যদি হোমোসিপিয়েন্স হয়, হোমোসিপিয়েন্স, তাহলে এই হোমোসিপিয়েন্সকে কত সালে দিছে, সাল এবং কে দিছে, এটা লিনিয়াস দিছে, কত সালে দিছে, ধরলাম 1753 সালে দিছে, তাহলে এই জিনিসটা শেষে উল্লেখ করব। এটা ছিল 8 নম্বর পয়েন্ট। তাহলে 7 নম্বর পয়েন্টটা কি, যে ব্যক্তি দিছে, যে ব্যক্তি নামটা দিছে সেটা উল্লেখ করব, সে নামটা দিব, যে নামটা প্রথম দিছে সে নামটা নিব, 7 নম্বর পয়েন্ট। আর 8 নম্বর পয়েন্ট হলো যে দিছে তার নামটা আমরা শেষে এবং সালটা উল্লেখ করবো। যেমন আমি যদি আমার কথা বলি, তাহলে আমার নাম নিব হলো মেহেদি হাসান, তাহলে এখানে কি হবে, যে মেহেদি হাসান দিব, যে আমার খালা দিছে, তাহলে আমার খালার নাম ছিল রত্না, তাহলে এখানে দেবো রত্না 1998, শেষ। দেখো তো এই জিনিসটা একটু ওড লাগে না? সবকিছু শেষে বৈজ্ঞানিক নাম সাল, এটা একটা ওড লাগে। এই কারণে
বর্তমান বইয়ে এই জিনিসটা তুলে দেওয়া হয়েছে, জাস্ট বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে। তাহলে 7 নম্বর 8 নম্বর পয়েন্টের কোনো ভ্যালু বর্তমানে নাই, কিন্তু পরীক্ষায় আসলে আমাদেরকে লিখতে হবে অন্তত। তাহলে 7 নম্বর পয়েন্ট হলো একটা জিনিসের একাধিক নাম থাকবে, তাহলে যে নাম যিনি প্রথম দিবেন তার নামটা নিব। আর 8 নম্বর পয়েন্ট হলো ওই ব্যক্তির নাম এবং ওই সালটা উল্লেখ করব। তাহলে এই হলো মূলত আমাদের আজকের পড়া। তাহলে প্রথম থেকে আমি আরেকবার একটু দেখি। দেখো, তাহলে আমি প্রথম থেকে কি কি উল্লেখ করেছিলাম জীবন পাঠে? আইসিবিএন, আইসিজেটান কি এটা আমি ব্যাখ্যা করেছি। ভৌত শাখা কোনটা, ফলিত শাখা কোনটা, সংজ্ঞাগুলা কোনটা ভৌত শাখা কোনটা ফলিত শাখা ব্যাখ্যা করেছি। মানুষের শ্রেণীবিন্যাস করে দিছি, কিংবা শ্রেণীবিন্যাসের কি কি প্রয়োজনীয়তা সেটা করে দিছি। আর কি হয়েছে, যে এই জিনিসটা আমি বলেছি যে এটা একটা উদ্দীপক থাকবে, যে কোনোটার সাথে যে কোনোটার পার্থক্য যাবে। তাহলে এখানে কর সাথে খর পার্থক্য যাতে পারতো। হ্যাঁ, তাহলে ক কি খ কি আমাদের জানতে হবে। মনেটা পুলিশটা ফানজাই, প্ল্যান্টি অ্যানিমেলিয়া, তাহলে কার সাথে কি পার্থক্যটা যাবে। তো এই হলো তোমাদের ও নামকরণের ঘ নম্বর। আরেকটা ঘ নম্বর আরেকটা দাও, এটা 1 নম্বর, ঘ এটা 2 নম্বর, যে নামকরণের নিয়মাবলী। নামকরণের নিয়মাবলী এটা একটু করতে হবে। হ্যাঁ, নিয়মাবলী এটাও 4 মার্কের জন্য আসতে পারে। এই হলো আজকে তোমাদের পড়া। তো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখো, খুব সুন্দরভাবে দেখো। আল্লাহ হাফেজ।